প্রিয় দর্শক, আপনাদের দ্য ডেইলি ক্যাম্পাসের নিয়মিত আয়োজনে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ তুহি। পে স্কেল নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দলটির মুখপাত্র জনাব আব্দুল মালেক। জনাব আব্দুল মালেক, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের মতো একটি প্ল্যাটফর্মে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ভাই, আমরা যদি সরাসরি আলোচনায় চলে যাই, যে দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 11 বছর পর পে কমিশন গঠিত হলো। জি, আমরা দেখেছি পে কমিশন গঠিত হওয়ার পরেই তারা বেশ কিছু কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করেছে। তার মধ্যে অনলাইনে মতামত নেওয়া, আপনাদের সঙ্গে বসেছে, অন অ্যাভারেজ প্রায় 200 থেকে 300 সংগঠনের সঙ্গে তারা মত বিনিময় করেছে। সার্বিকভাবে এখন পর্যন্ত পে কমিশনের কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। এবারই আমরা দেখেছি যে জাতীয় বেতন কমিশন যে একটা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা হচ্ছে যে অনলাইনে তথ্য সংগ্রহ। এখানে 4টা শ্রেণীতে ভাগ করেছে, প্রতিষ্ঠান, সংগঠন এবং সাধারণ নাগরিক সহ যে মানে শ্রেণীগুলি করেছে। সেখানে আমরা দেখেছি অনেক সংগঠন কমিশনের সাথে কথা বলেছে, মত বিনিময় করেছে। তবে এটা অবশ্যই একদিক থেকে আমি ভালো বলবো, দাবি সবারই কিন্তু এক। সংগঠন নাম ভিন্ন হতে পারে, কিন্তু দাবি সবারই এক। কমিশনের কার্যক্রমে আপনারা সন্তুষ্ট কিনা? কমিশনের কার্যক্রমে আমরা আপাতত সন্তুষ্ট। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট। আপনারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন, 21টার মতো প্রস্তাবনা জানিয়েছেন। তো সর্বনিম্ন বেতনের অনুপাতগুলো কেমন হবে বলে আপনারা আশা করতেছেন? সর্বনিম্ন বেতন আসলে আমরা তো 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা কমিয়ে 12টাতে নিয়ে আসার জন্য আমরা প্রস্তাব করেছি এবং সর্বনিম্ন 35,000 টাকা আমরা দাবি করেছি। এবং 35,000 টাকা দাবি করার যে যুক্তি, সেটা হচ্ছে আপনি জানেন যে গত 2015 সালে লাস্ট পে স্কেল হয়েছে। তারপরে কিন্তু 5 বছর পর পর পে স্কেল হওয়ার কথা, কিন্তু 2020 সালে হওয়ার কথা, 2025 সালে হওয়ার কথা, কিন্তু 2টা পে স্কেল হয়নি। না হওয়ার কারণে কর্মচারীরা কিন্তু আর্থিকভাবে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2015 সালে যে স্কেলটা আপনার 8,250 টাকা, স্বাভাবিক নিয়মেই যদি এটা 2020 সালে আমরা পেতাম, তাহলে কিন্তু এই স্কেলটা ডাবল করলে প্রায় 16,500 টাকার মতো যেত। আবার 2025 সালেও যদি সেমভাবে আবার একটা পে স্কেল আমরা পেতাম, তাহলে নর্মালিভাবেই কিন্তু এটা 33,000 টাকায় যেত। তাহলে এই 2টা পে স্কেল এবং 10 বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সামঞ্জস্য রেখেই 2টা পে স্কেলকে সমন্বয় করেই কিন্তু আমরা 35,000 টাকা দাবি করেছি। আচ্ছা, অন্য দাবিগুলো আপনাদের রয়েছে, চিকিৎসা ভাতা, শিক্ষা ভাতা, এগুলো বাড়ানো। তো সব কিছু মিলিয়ে কি মনে করেন 1:4টা বাস্তবায়ন করা সম্ভব? 1:4 বাস্তবায়ন করা সম্ভব। এখন আমরা যে বেতনটা পাচ্ছি সেটা কিন্তু 1:10 অনুপাতে করলে ওই একই কথা, কাছাকাছি 1:10ই আমরা বলা যায়। তো সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা বৈষম্য, যে এই বৈষম্যটাকে যদি কমানো যায় তাহলে কিন্তু 1:4 আমরা তো চাইবার কালে তো বড়টাই চাইবো। আমরা যদি চাবার কালেই কমাইয়া চাই, তাহলে তো সরকার দিবে আরো কম। উদ্দেশ্য হলো যে অনুপাতটা বৈষম্যটা কমিয়ে নিয়ে আসা। সেক্ষেত্রে 50,000-এর বেশি মূল সব বেতন মিলিয়ে চলে যায়। তো বিষয়টি কি বাজারে প্রভাব ফেলতে পারে? বাজারে প্রভাবটা তো সবসময়ই পড়ে আছে। বাজার কিন্তু পে স্কেলের অপেক্ষায় বসে নেই। বাজারের নিয়মেই বাজারের দাম বাড়তেছে, সেটা পে স্কেল দিলেও বাড়ে, না দিলেও বাড়ে। আপনি একটা জিনিস দেখবেন যে আজকে যে রিক্সাওয়ালারা তারা যে ভাড়াটা নিচ্ছে, তারা কিন্তু আজকের দামেই ভাড়াটা নিচ্ছে, সে কিন্তু 5 বছরের আগের মূল্য নিচ্ছে না। বিভিন্ন ব্যবসায়ীরা তারা আজকের দামে দ্রব্যমূল্য বিক্রি করছে। সেই হিসেবে এই পে স্কেলের সাথে বাজারে বেতন বাড়ানোর একটা উসিলা যদি আমরা বলি, এটাকে কোর্ট করে ধরে, এটা তো কোর্ট সবসময়ই করে, তাই না? যখনই পে স্কেল দেয় তখনই এটাকে উসিলা করে দাম কয়েকবার বাড়ে। অলরেডি এই পে কমিশন ঘোষণা হওয়ার আগ থেকে এবং পরে এই পর্যন্ত কয়েকবারই কিন্তু বাড়ানো অলরেডি হয়ে গেছে। কিন্তু এই জিনিসগুলি কি মাথায় রেখেই কিন্তু পে স্কেলটা নির্ধারণ করতে হবে। আবার এখন যদি পে স্কেলটা দেয়, তাহলে আগামী কিন্তু 5-7 বছরে আর দিবে না, কিন্তু ওই 5-7 বছরে কিন্তু দ্রব্যমূল্য বাড়বে। ওটাকেও মাথায় রেখেই কিন্তু এই সার্বিকভাবে বিশ্লেষণ করেই বেতনটা নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে যদি 50,000 টাকা সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন হয়, প্রাইভেট সেক্টরে এটা কেমন হওয়া উচিত বলে মনে করতেছেন?
প্রাইভেট সেক্টরে আমরা যেটা জানি Minimum. মিনিমাম যেটা আপনার প্রাইভেট সেক্টরেও কিন্তু সরকারি চাকরিজীবীদের যখন বেতন ভাতা বৃদ্ধি পায় তার সাথে সামঞ্জস্য রেখে আনুপাতিক হারেও কিন্তু প্রাইভেট সেক্টরেও বেতন বাড়ানো হয়। এবং আরেকটা সবচেয়ে ভালো কাজ যেটা, এবার কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও প্রস্তাবনা কমিশনে গেছে, তারাও কিন্তু সর্বনিম্ন 50,000 টাকার মানে গ্রেডটা বা স্কেলটা রাখার জন্য তারাও প্রস্তাব করেছে যে 50,000 টাকার মতো সেটা সমতুল্য এবং করার জন্য। আরেকটা কথা আমি এটার সাথে যোগ করি যে আমরা এই যে 50,000 টাকা বা 60,000 টাকা মাসিক ব্যয় ধরছি যে প্রত্যেকটা কর্মচারীর, এটা ছোট্ট একটা উদাহরণ আমি দেই। যদি আমরা এটা নির্ধারণ করেছি যে একজন কর্মচারী যদি ডাল, আলুর ভর্তা আর ভাত এই তিনটা জিনিস যদি একবেলা খায়, তাহলে ন্যূনতম আমরা হিসাব করছি 10 টাকার ডাল, 20 টাকার ভর্তা আর 20 টাকার ভাত যদি খায় 50 টাকা, তাহলে তার 3 বেলা খেতে লাগে 150 টাকা। এবং গভর্নমেন্ট থেকে 6 জনের হিসাব করতে বলা হয়েছে, তাহলে 6 জনে যদি এই 50 টাকা হিসাবে 30 দিন খায়, তাহলে শুধু খাবারের বিলটাই আসে 27,000 টাকা। আপনি ক্যালকুলেটর হিসাব করে দেখবেন। এখন যদি শুধু ডাল ভাত আর আলুর ভর্তা খেতেই 6 জনের 27,000 টাকা লাগে, তাহলে সারা মাসে কি শুধু ডাল ভাতই খাবে? তার আমিষের প্রয়োজন, আরও বিভিন্ন জিনিসের প্রয়োজন, সেই সাথে তার বাসা ভাড়া, 2 সন্তানের শিক্ষা খরচ, তারপরে বৃদ্ধ বাবা মার চিকিৎসা খরচ। এখন আপনারা জানেন যে প্রতিটা ঘরেই কিন্তু নর্মালি কিছু মেডিসিন লাগে, তার যাতায়াত খরচ আছে, অফিসে এসে তার টিফিন আছে, তারপরে তার কাপড় চোপড় আছে, সংসারের যে নিত্যপূর্ণ যে জিনিসগুলো, আপনি একবারে টুথপেস্ট থেকে শুরু করে একবারে বাসন মাজনি পর্যন্ত যদি ধরেন, তাহলে দেখবেন যে সব কিছু মিলিয়ে 50,000 টাকায় হয় না। কিন্তু একজন কর্মচারী আজকে পাচ্ছে 15,000 টাকা। তাহলে এই বাকি টাকাটা কিভাবে করবে? অনেক কর্মচারী আছে যারা লোকলজ্জা মানে ভয়ে সংসার চালানোর জন্য মুখে রুমাল বেঁধে সন্ধ্যার পরে অটোরিকশা চালায়, অনেকে এই পিঠা বিক্রি করে, অনেকে চা বিক্রি করে, সন্ধ্যার পরে অনেকে দেখছি বাইক রাইড করে। দুর্দশার কথা বলতেছেন, একটা কথা আছে, শঙ্কা আছে যে আপনার বেতন বাড়ার পরে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গায় বেতন বাড়ালেই কি এই দুঃখ দুর্দশাগুলো কমবে, নাকি মূল্যস্ফীতি কমানোর প্রতি নজর দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, মূল্যস্ফীতিও যাতে না বাড়ে সরকারকে সে বিষয়েও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর বেতন বাড়ালেই যে শুধু মূল্যস্ফীতি বাড়ে বিষয়টা কিন্তু এমনও না। আমরা কিন্তু এই প্রসঙ্গে কিছুদিন আগে আমরা একটা মিডিয়ার সংবাদ দেখেছি, সেখানে কিন্তু বলেছে যে পে স্কেলের সাথে আসলে মূল্যস্ফীতির তেমন একটা ডিফারেন্স হয় না। পে স্কেল, অতীতের পে স্কেলগুলো থেকেও পর্যালোচনা করলে আপনি দেখবেন যে মূল্যস্ফীতির সাথে বেতন বাড়ালেও মূল্যস্ফীতি খুব একটা তখনই হচ্ছে যখন বাজারের দর বেড়ে যাচ্ছে, দর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি নির্দিষ্ট কোড করলে যে বেতন বাড়ানোর কোডটা করে অনেকে কিন্তু এই বিভিন্ন জিনিসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, সবকিছু বাড়ে, তখনই কিন্তু মূল্যস্ফীতি হয়। মূল্যস্ফীতি বাড়ে জায়গাটা যেখানে যে আপনি এখন যে কষ্টের মধ্যে আছেন, যে দুঃখের মধ্যে আছেন অ্যাজ এ কর্মচারী, তো এই বেতন বাড়ানোর পরে জিনিসপত্রের দামও যদি বেড়ে যায়, তো আসলে তো খুব একটা বেনিফিটেড হবে না। বেনিফিটেড হবেন কি না? না, এই ক্ষেত্রে আমরা বেনিফিটেড হব না, কিন্তু যদি দ্রব্যমূল্যের দাম ধরে রাখতে না পারে, সেক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করব যাতে সিন্ডিকেটদেরকে যাতে নিয়ন্ত্রণে রাখা হয়, কোনোভাবে যাতে দ্রব্যমূল্যের দাম না বাড়ে। আপনি বেতনও বাড়াই দিলেন, সাথে দ্রব্যমূল্য দ্বিগুণ হারে বেড়ে গেল, তাহলে আর এই কোনো মানে লাভ হবে না। এক্ষেত্রে বাজারটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সংশ্লিষ্ট যারা আছে তাদের প্রতি এটা আমাদের অনুরোধ রইল আর কি থাকবে। একটা বিষয় সবসময় বিভিন্ন সময় অভিযোগ ওঠে যে সরকারি সেবার মান নিয়ে, যে অনেকেই কাঙ্ক্ষিত সেবা পান না বা কোথাও কাঙ্ক্ষিত সেবা দিতে দেরি করা হয়, অনেকগুলো বিষয়। তো আপনার কাছে কি মনে হয় এই বেতন বাড়ার পরে সরকারি সেবার মানগুলো বাড়বে? আমার কাছে মনে হয় যে বেতন বৃদ্ধির সাথে সেবার একটা গভীর সম্পর্ক আছে। আমি আসলে বুঝতে পারছি যে বিষয়টা, সেটা হচ্ছে কর্মচারীরা কিন্তু তখনই একটা ভিন্ন পথ অবলম্বন করে যখন তার অভাব থাকে। একটা কর্মচারী যখন বাসা থেকে ফ্রি ভাবে বের হবে, যে আমার বাসায় বাজার আছে, আমার ছেলে মেয়ের পড়াশোনার খরচ ঠিকঠাক চলছে, বাবা মায়ের ওষুধ ঠিকঠাক চলছে, তখন সে কিন্তু নিশ্চিন্তে অফিসে গিয়ে কাজ করবে এবং তার পাবলিক সার্ভিসটা দিতে তার কিন্তু ভিতর থেকে কোনো কার্পণ্য আসবে না। কিন্তু আপনি যখন দেখবেন যে আপনি বাসা থেকে যখন একটা টেনশন নিয়ে বের হবেন যে আমি যে অফিসে যাচ্ছি, ফিরে এসে আমার বাসায় বাজার নেই, আমার ছেলে মেয়ে হয়তো বলবে আগামীকালকে বাবা স্কুলের বেতন লাগবে বা বাবা মায়ের ওষুধ লাগবে, তো এই টেনশনটা নিয়ে যখন আপনি অফিসে যাবেন, তখন কিন্তু আপনি ফ্রিভাবে
সেবাটা দিতে পারবেন না, আপনার ভিতরে ওই টেনশনটা কাজ করবে, আপনার কাজে ভুল হবে। আর তখনই আপনাকে আপনার ভিতরে এই অভাবটা দূর করার জন্য বাড়তি একটা টেন্ডেন্সি দূর হবে, মানে চিন্তা আসবে। কিন্তু যখন এই চিন্তাটা যার থাকবে না, তখন কিন্তু ওই চিন্তাটাও, মানে সেবার মানটা খারাপ হোক এই চিন্তাটাও তার মধ্যে আসবে না। আপনার কাছে মনে হয় যে ইতিবাচক প্রভাব? ইতিবাচক প্রভাব অবশ্যই পড়বে। আচ্ছা আচ্ছা। আমরা আরেকটা বিষয় দেখেছি যে আপনারা বিভিন্ন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ডেডলাইন হিসেবে 15ই ডিসেম্বর আপনারা দাবি করছেন। কমিশন কিন্তু ইতিমধ্যে বারবার বলেছেন যে দ্রুততম সময়ের মধ্যে ওনারা সুপারিশের দিকে যাবে, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগে হতে পারে। তাহলেও কেন ডেডলাইনটা বেঁধে দেওয়া? এটা আসলে একটা অনাস্থা থেকেই কিন্তু এই ডেডলাইনটা ঘোষণা করা হয়েছে। অনাস্থাটা কিন্তু সরকার থেকেই আমরা আসলে পেয়েছি। সেটার বিষয়টা হচ্ছে যে দেখেন, সরকার থেকে কিন্তু প্রথম ঘোষণা হয়েছিল যে মহার্ঘ ভাতার কমিটি গঠন হয়েছে। এরপরেই কিন্তু সরকারের পক্ষ থেকেই আবার ঘোষণা আসছে যে কিসের মহার্ঘ ভাতা, কে দিয়েছে সেটা উড়িয়ে দেওয়া হয়েছে। আবার পরবর্তী বাজেটেই এসে সেটাকে বিশেষ ভাতা হিসেবে আমাদেরকে 15% ভাতা আমাদেরকে দেওয়া হয়েছে। আবার অনেক সময় আমরা দেখি যে সরকারের মহল থেকেই এক এক সময় এক এক রকম কথা বলা হয়। এই যে একটা অনাস্থা কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে, আবার আরেকটা যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তো যদি ডিসেম্বরের মধ্যে আমাদের এই গেজেট জারি না হয়, তাহলে কিন্তু ডিসেম্বর পার হয়ে গেলেই নির্বাচন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে, তখন আসলে এইটা বাস্তবায়নের জন্য কঠিন হয়ে যাবে। আর পরবর্তী সরকার আইসা যে এই পে স্কেলটা বাস্তবায়ন করবে, সেক্ষেত্রেও একটা সময়, দীর্ঘ সময় চলে যেতে পারে। যার কারণে কর্মচারীরা কিন্তু এখন ক্ষুধার্ত, তারা প্রচণ্ড অভাবী। এই যদি কোনো কারণে ওনারা কালক্ষেপণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কর্মচারীরা মানে এটা অনাস্থার জায়গায় কমিশনের উপরও তৈরি হচ্ছে। অনাস্থাটা এখনো তৈরি হয়নি। আমরা এই যে বললাম যে যদি আমরা তো একটা সময় দিয়েছি 15ই ডিসেম্বর, তো 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট হয়ে গেলে তো আমাদের ডেডলাইন আর কোনো গুরুত্ব থাকবে না। এই বেঁধে দেওয়াটা কি অনাস্থার প্রতিফলন নয়? অনাস্থা না, না, আমরা তো একটা সময় দিয়েছি যে এই সময়ের মধ্যে আপনারা কাজ করুন ডিসেম্বরকে। আর একটা কমিশনকে বেতন নির্ধারণের জন্য 6 মাস সময়টা অনেক সময়। আমার মনে হয় যেটা যদি 3 মাস সময় দেওয়া হতো, 6 মাস ধরলেও তো ফেব্রুয়ারিতে, যে 6 মাস দিলেও তো ফেব্রুয়ারি পার হয়ে যায়, তাহলে তো সেটা নির্বাচন আরেক সরকার এসে যায়, তাই না? এখন আরেকটা সরকার এসে যে এই কমিশনকে রাখবে তারও তো নিশ্চয় নাই। অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি যখনই যে সরকার আসে তখনই তাদের মতো করে সব সেট আপ করে নেয়। তাহলে সেক্ষেত্রে আমরা তো অবশ্যই চাইবো এই সরকারের সব কিছু এই সরকারই বৈধতা দিয়ে যাক, এই সরকারের সব কিছু এই সরকারই বাস্তবায়ন করে যাক, এটাই তো আমরা প্রত্যাশা করি সরকারের কাছ থেকে। যদি কোনো কারণে না হয় 15 ডিসেম্বরের মধ্যে কি হবে? সেক্ষেত্রে সিদ্ধান্তটা আমরা 15ই ডিসেম্বর উপরেই ছেড়ে দেই। নীতি নির্ধারক আছে, অনেক সংগঠন আছে, তাদের সাথে আলোচনার সাপেক্ষে এটার সিদ্ধান্তটা আপনারা অবশ্যই জানতে পারবেন। সরকারের কি সক্ষমতা আছে পে স্কেল দিয়ে অতিরিক্ত যে খরচটা হবে সেটা বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে? দূর একটা প্রশ্ন করেছেন যে সরকারের সক্ষমতা। আমাদের জানা মতে একটা সরকার যখন গঠন করে তখন তার 300 জন এমপি থাকে, মন্ত্রী থাকে। প্রত্যেক এমপি মন্ত্রীর এগেনস্টে কিন্তু কোটি কোটি টাকা বরাদ্দ হয় রাষ্ট্রীয় কাজের জন্য। এই সরকার আসার পর থেকে কিন্তু কোনো এমপি মন্ত্রী নেই, সেই বরাদ্দগুলোও নেই, নাম মানে একবার উল্লেখযোগ্য কোনো প্রজেক্টও নেই। কিন্তু সরকারের রাজস্ব খাতে যে আয় সেটা কিন্তু হচ্ছে, আগে যেমন ছিল তেমনও হচ্ছে। তবে এক্ষেত্রে আমরা সরকারকে একটা পরামর্শ দিতে চাই যে বাংলাদেশে যে সরকারি কর্মচারী আছে 22 লক্ষ সরকারি কর্মচারী, তাদের প্রত্যেককে যদি ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়, আয়করের আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু কোটি কোটি টাকা সরকারের রাজস্ব বাড়বে। এবং একজন কর্মচারীকে ট্যাক্সের আওতায় আনতে হলে তাকে আগে ট্যাক্সের আওতায় ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যে স্কেলটা চেয়েছি সেই স্কেলটা যদি দেয়া হয়, তাহলে কিন্তু সরকারি কর্মচারী প্রত্যেকেই আজকে যে জয়েন করবে সেও কিন্তু আয়করের আওতায় চলে আসবে। আর একজন কর্মচারী যদি 30-35 হাজার টাকা তার লাস্ট বেসিক হয় বা স্কেল হয়, তাহলে তার ন্যূনতম যে আয়কর সেটা দিতে তারা সবাই উৎসাহী। সকল সরকারি কর্মচারীদের আমরা প্রায় অনেকেরই মতামত নিয়েছি, তারা বলতেছে যে আমরা সরকারি চাকরি করে আমরা আয়কর দিতে রাজি আছি। আপনার কাছে মনে হচ্ছে না যে সরকারের সক্ষমতা কোনো ঘাটতি হবে? না, না, সরকারের সক্ষমতা যথেষ্ট পরিমাণে সক্ষমতা এখন আছে, এটা আমরা মনে করি আর কি। আচ্ছা, আপনারা যে প্রস্তাবগুলো দিয়েছেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, আশা করা যায় সেগুলো তো প্রতিফলন হবে? হওয়ার সম্ভাবনা যদি না হয় সেক্ষেত্রে আপনারা বিষয়টি কিভাবে নেবেন? এখন ওই যে আমাদের ডেডলাইনের দিকে আপনি চলে গেলেন, যদি আমাদের আশার প্রতিফলন না ঘটে। ডেডলাইন তো একটা যে এই টাইমের মধ্যে ঘোষণা হচ্ছে, হ্যাঁ,
আর ঘোষণা হওয়ার পরে আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রস্তাবনাগুলো যদি প্রতিফলিত না হয় পুরোটা, না, সেক্ষেত্রে কি? পুরোটা হবে সেটা আমরাও আশা করি না, কারণ আমরা যেটা চেয়েছি পুরোটাই যে হবে এইরকম আশা আমরা করি না, কিন্তু আমরা চাই বেশিরভাগটাই যাতে পূরণ হয়। কত শতাংশ পূরণ হলে আপনারা সন্তুষ্ট থাকবেন? মোর দেন 70 আপ, 70% 70% যদি আমাদের পূরণ হয় তাও আমরা মানে খুশি থাকবো, সন্তুষ্ট থাকবো। যেমন আমরা 1:4 চাইছি, 1:4 যদি নট পসিবল হয় তাহলে আপনি 1:5 দেন, 1:6 দেন, কিন্তু এর উপরে গেলে তো আবার সেই বৈষম্য যেটা সেটাই থেকে যাবে। তাহলে ওই 2015 সালের পে স্কেলের আপনাদের সেই আবার প্রস্তাবনাগুলো পুনরাবৃত্তি নেগোশিয়েট করার ঘটবে, সুযোগ আছে। নেগোশিয়েট করার সুযোগ আছে, বাছাই করার সুযোগ আছে। আমি যেটা চাইছি সেটাই যে আপনি দিবেন এমনটা আশা আমরা বাংলাদেশ থেকে করতে পারি না। দেখ মালিক ভাই, অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন, বিস্তারিত কথা বললেন। দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে। দর্শক, আপনারা আমাদের এই প্রোগ্রামটা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সবাইকে আমরা অনুরোধ করব এই প্রোগ্রামটা আপনারা সবাই সেলিব্রেট করবেন এবং প্রচারের স্বার্থে ডেইলি ক্যাম্পাসের সাথে আপনারা সবসময় থাকবেন। ডেইলি ক্যাম্পাস সবসময় সত্যের পক্ষে এবং ন্যায্যতার দাবিগুলি সবসময় তুলে ধরে। আমরাও চাইব এই দ্য ডেইলি ক্যাম্পাসের উত্তরোত্তর সাফল্য, সেই সাথে আমরা চাইব আমাদের পে স্কেল বাস্তবায়ন হওয়া পর্যন্ত ডেইলি ক্যাম্পাস আমাদের সাথেই থাকুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সকল দর্শককে, আমাদের সঙ্গেই থাকুন।